ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো বর্তমান সরকারের প্রথম বাজেট কেমন হতে যাচ্ছে। এই বাজেটে সরকার কি পরিমাণ ব্যয় করতে চায়, আয়ের উৎসগুলো কি, বা সরকার কোন কোন খাতগুলোকে প্রাধান্য দিচ্ছে, এই নিয়ে এটি নিয়ে টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকেই শুনবো সরকার বাজেট নিয়ে কি পরিকল্পনা করছে। জনাব আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে নতুন সরকার তার প্রথম বাজেটে ব্যয় করার জন্য একটা ব্যয়ের সম্প্রসারণ নীতিমালা নিয়েছে, কিন্তু আয়ের চ্যালেঞ্জের কথাও আপনি তুলে ধরেছেন যে আসলে ব্যয় করার জন্য যে অর্থ প্রয়োজন হবে সেটি আয় করতে গিয়েও সরকারকে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আপনি বলছেন সরকার বেশ কিছু খাতে প্রায়োরিটি দিচ্ছে। আসলে এই বাজেটের কাঠামোটি কেমন হবে? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে এটা আপনি বলছেন যে সরকারের প্রথম বাজেট অবশ্যই, এবং এই প্রথম বাজেট হওয়ার কারণে সরকার হচ্ছে একটু হাত খোলার চেষ্টা করছে। আমরা যে জিনিসটা বলছি যে ব্যয়ের ক্ষেত্রে একটু হাত খোলার চেষ্টা করছে, যে সরকারের বেশ কিছু অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারগুলি তারা পূরণ করবে। এবং আপনি যদি গত বাজেটের সাথে এটা যেটা প্রজেক্টেড বাজেট, এটা যে আগামী অর্থ বছরে, সেটা যদি মিলান, যে গত বাজেটটা ছিল হচ্ছে 7,90,000 কোটি টাকা, মানে এখন যেটা চলছে এটা রিভাইজ করে 2,000 কোটি টাকা কমানো হয়েছে, 7,88,000 কোটি টাকা। সেখানে নতুন বাজেট আসছে হচ্ছে 9,30,000 কোটি টাকা। ফলে প্রায় হচ্ছে আপনার 1,42,000 কোটি টাকা বাজেট গ্রোথ হচ্ছে। এবং আমরা সবসময় দেখি যে আগের অর্থ বছরের তুলনায় পরের অর্থ বছরে বাজেট সাধারণত 12, 14, 15, 16, 17% পর্যন্ত আমরা দেখছি, যখন মোহিত সাহেব অর্থমন্ত্রী ছিলেন আপনার এই কোভিডের আগে। এবং ওই সময় বাংলাদেশের জিডিপির গ্রোথ 7%-এর উপরে ছিল, এবং কয়েক বছর কিন্তু 8%ও অতিক্রম করেছিল। ওই সময় আমরা 17% পর্যন্ত গ্রোথ দেখেছি। কিন্তু চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরের বাজেটের যে ফিগার, সেটা আপনি যদি গ্রোথ দেখতে চান তাহলে এটা হচ্ছে 25%-এর উপরে গ্রোথ। এবং এই যে একটা বড় ব্যয়ের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাটা এই যে 1,42,000 কোটি টাকা, এর মধ্যে 1 লাখ কোটি টাকাই হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বাড়তেছে সংশোধিত বাজেটের তুলনায়। তো তার মানে হচ্ছে যে সরকার হচ্ছে কিছু কর্মসংস্থান তৈরি করতে চায়, এবং কিছু ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসলে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এক ধরনের স্থবির হয়েছিল বলা যায়। তো সেখানে তারা হচ্ছে একটা গতি আনতে চায়। যেহেতু নির্বাচিত সরকার, তাদের অবশ্যই উন্নয়ন কর্মকাণ্ড দেখাইতে হবে, কারণ মানুষ হচ্ছে উন্নয়নটা দেখতে চায়। আওয়ামী লীগ যেটা গত 17 বছরে আওয়ামী লীগের অনেক অনিয়ম দুর্নীতি আছে, রাজনৈতিক রিপ্রেশন আছে, কিন্তু মানুষ কিন্তু আওয়ামী লীগের সময়ের উন্নয়ন যেটা হয়েছে সেটা কিন্তু অনেক মানুষ স্বীকার করে। ফলে উন্নয়নটাকেও এই সরকারকে হচ্ছে প্রায়োরিটি দিতে হচ্ছে। এ কারণে বাজেটের আকার একটু বড় হচ্ছে। এবং এর পাশাপাশি আমি একটু বলে রাখি যে 9,30,000 কোটি টাকার যে বাজেটটা এখন পর্যন্ত ফাইন্যান্স মিনিস্ট্রি প্রজেকশন করছে, সেখানে কিন্তু ভর্তুকির পরিমাণ খুব একটা বাড়ানো হয় নাই। মানে এই চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে যেটা আছে 1,12,000 কোটি টাকা, সেটা হচ্ছে আগামী অর্থ বছরে 1,16,000 কোটি টাকা, মাত্র 4,000 কোটি টাকা বাড়ছে। সেখানে ফুটনোটে বলা আছে যে যদি এই মধ্যপ্রাচ্য ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, এই পরিস্থিতি যদি চলমান থাকে, তাহলে আমাদের তেল, গ্যাসে, বিদ্যুতে আরও অনেক ভর্তুকি লাগতে পারে। যেমন আপনার এই অর্থ বছরে হচ্ছে বিদ্যুৎ খাতে মূল বাজেটে হচ্ছে 36,000 কোটি টাকা সাবসিডি ছিল, আগামী অর্থ বছরে এটা 37,000 কোটি টাকা করা হচ্ছে। কিন্তু এই অর্থ বছরে তো আমরা আবার অর্থমন্ত্রীর কাছ থেকে শুনলাম, উনি সংসদে বললেন যে যা ভর্তুকি ছিল তার চেয়ে অতিরিক্ত 36,000 কোটি টাকা লাগবে। এখন এখানে হচ্ছে যে দুইটা মেসেজ। এক হলো যে সরকার মনে করতে পারে যে আগামী বাজেট তো সেই জুলাই থেকে ইফেক্টিভ হবে, ততদিনে মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। অথবা হচ্ছে যে সরকার ভর্তুকির পরিমাণ না বাড়িয়ে সেটা হচ্ছে জনগণের উপরে হচ্ছে চাপায় দেওয়ার একটা হচ্ছে উদ্যোগ নিতে পারে। তো এটা হলো মোটা দাগে যে 9,30,000 কোটি টাকার বাজেট। এর মধ্যে হচ্ছে আপনার 6,30,000 কোটি টাকা সরকার পরিচালনায় ব্যয় হবে। সেখানে ঋণের সুদ আছে 1,27,000 কোটি টাকা, সোশ্যাল সেফটি নেট আছে, এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা, অন্যান্য
খরচ সেগুলি আছে, 3 লাখ কোটি টাকা উন্নয়ন খাতে ব্যয় হবে। এবার হচ্ছে আয়ের যে প্রজেকশনটা তারা করছে, সেখানে হচ্ছে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং এর মধ্যে এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে হচ্ছে 6,04,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের কি এই সক্ষমতা এখন আছে? সেটাই যে এই অর্থ বছরে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা প্রায় 5 লাখ কোটি টাকা। তো সেখান থেকে তারা 8 মাসে, বছরে 8 মাসে তারা হচ্ছে 2.5 লাখ কোটি টাকা হচ্ছে রাজস্ব আহরণ করতে পারছে। তো বাকি 4 মাস বাকি আছে। তো অনেক এক্সপার্টরা বলছেন যে এবারও হচ্ছে রেভিনিউর যে লক্ষ্যমাত্রা, সেখান থেকে এনবিআর প্রায় 1 লাখ কোটি টাকা পিছনে থাকতে পারে। মানে হয়তো 4 লাখ কোটি টাকার মতো রাজস্ব এবছর হয়তো এনবিআর আহরণ করতে পারবে। তাহলে পরের 1 বছরের মধ্যে সেটা 2 লাখ কোটি টাকা বাড়ানো, সেটা আসলে 50%। খুবই কঠিন, এবং অনেক অর্থনীতিবিদরা বলছেন যে এটা অসম্ভব ব্যাপারও হতে পারে আর কি, মানে প্রায় অসম্ভব। কোনো কিছুই 100% অসম্ভব বলা যায় না, কিন্তু প্রায় অসম্ভব একটা ইস্যু। তবে সরকার যেটা বলছে যে তারা হচ্ছে একটা বিনিয়োগ পরিবেশ তৈরি করবে ডিরেগুলেশনের মাধ্যমে, এবং তারা হচ্ছে কর্মসংস্থান তৈরি করবে। যেহেতু হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের ব্যয় বাড়বে, তো ফলে প্রাইভেট সেক্টরে কিছু তারা ইনভেস্টমেন্ট আশা করে। তো যদি আন্তর্জাতিক পরিস্থিতি আসলে স্বাভাবিক হয়, তাহলে হয়তো সরকারের এক্ষেত্রে লক্ষ্যমাত্রা, মানে বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা, সেটা হয়তো পূরণ না হলেও কাছাকাছি যদি যায়, তাহলে হয়তো এনবিআরের রাজস্ব আহরণ কিছুটা বাড়বে। কিন্তু তারপরেও সন্দেহ থেকেই যায়, কারণ এনবিআর কখনোই আসলে লক্ষ্যমাত্রা স্পর্শ করতে পারে নাই। আপনি বিনিয়োগের কথা বলছেন, সেটি সম্ভাব্য ব্যাপার, এবং বিনিয়োগ নির্ভর করে আমরা বিনিয়োগকারী সহ অর্থনীতিবিদদের কাছ থেকে যেটা শুনি যে আরও অনেকগুলো ব্যাপার। তা মানে বিনিয়োগ পরিবেশ বলতে যে মানে শুধু আবহাওয়াগত পরিবেশ ব্যাপারটা এরকম না, এর সাথে আপনার এই যে বিদ্যুৎ দেওয়া বা জ্বালানি সরবরাহ, এগুলোর সংযোগ রয়েছে, সুদের হারের সম্পর্ক রয়েছে, বৈশ্বিক চাহিদার সম্পর্ক রয়েছে, এগুলোর উপরে নির্ভর করে। যদি বিনিয়োগ বৃদ্ধি না পায়, তাহলে কি অন্য কোনো খাতে কর বৃদ্ধি করে সরকারের রাজস্ব বাড়ানোর কোনো পরিকল্পনার কথা আপনি জেনেছেন কিছু? দেখেন, আমরা এনবিআর নিশ্চয়ই কাজ করছে, এবং আমরা এর মধ্যে কিছুটা জানতে পারছি যে, যেমন হলো রাজস্ব বোর্ড হচ্ছে ডিজিটাইজ করার একটা উদ্যোগ নিচ্ছে। আপনি জানেন যে আমাদের ব্যাপক হচ্ছে কর ফাঁকি বাংলাদেশে হয়, এবং এই কর ফাঁকির বড় কারণ হচ্ছে যে আমরা হচ্ছে ক্যাশ লেনদেন করি, নগদ অর্থ লেনদেন করি। ফলে এটার হচ্ছে হিসাব সরকারের কাছেও থাকে না, এবং আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছেও থাকে না। তো সরকার এটা হচ্ছে আপনার ক্যাশলেস ট্রানজ্যাকশনের উপরে গুরুত্ব দিচ্ছে, এবং এনবিআরও এখানে হচ্ছে যারা হলো ক্যাশলেস ট্রানজ্যাকশন করবে তাদের জন্য কিছু কর্সার সুবিধা দেবে, এরকম যেটা শুনছি। আবার হচ্ছে আপনি জানেন যে এখন বিভিন্ন সেক্টরে হচ্ছে ব্যাটের রেট কমানো আছে। সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন সেক্টরকে ব্যাট রেট কমিয়ে তাদেরকে বাড়তি সুবিধা দিয়েছে। তো এবছর হচ্ছে নতুন করে কিছু সেক্টরে এই সুবিধাটা বাতিল হতে পারে, মানে তাদের ওপরে হচ্ছে ব্যাট রেট বাড়তে পারে। যেমন আমরা শুনছি যে ইলেকট্রনিক আইটেম এবং হোম অ্যাপ্লায়েন্স, আপনি জানেন যে বাংলাদেশে বেশ কতগুলো কোম্পানি তারা হচ্ছে এই সেক্টরে যখন বিনিয়োগ করলো, তাদেরকে সরকার ব্যাপকভাবে নীতি সহায়তা দিয়েছে। তো এখন এই সেক্টরটা দাঁড়িয়ে গেছে বলে সরকার মনে করে, এবং এখান থেকে এখন তারা রেভিনিউ আহরণটা বাড়াতে চায়, এটা একটা আছে। এবং আমি আপনার কাছ থেকেও শুনেছিলাম, আপনি সংশ্লিষ্টদের সাথে কথা বলছিলেন যে বাড়ি ভাড়াটা হচ্ছে সরকার ব্যাংকের মাধ্যমে যাতে বাড়িওয়ালারা আদায় করে, সেরকম একটা ব্যবস্থা নিবে। এটা হচ্ছে আওয়ামী লীগের সময় একবার শুরু 2014-15 বাজেটে প্রস্তাব করেছিল, কিন্তু বাড়ির মালিকদের হচ্ছে আন্দোলনের প্রেক্ষাপটে পরবর্তীতে সরকার সেখান থেকে পিছিয়ে আসে। আমি একজন ভাড়াটিয়ার সাথে আমার গতকালকেই কথা হয়েছে, তার বাসা ভাড়া হচ্ছে 25,000 টাকা, কিন্তু তার বাড়িওয়ালা ব্যাংকে নেয় 10,000 টাকা, বাকি 15,000 টাকা হচ্ছে ক্যাশ নেই। তো এই ধরনের অনিয়ম যেটা হলো বাড়িওয়ালারা করছে, সেটা আসলে সরকার যদি এই নীতিটাও করে যে 25,000 কোটি টাকা বা 20,000 কোটি টাকা হলেই ব্যাংকে দিতে হবে, কিন্তু বাড়িওয়ালারা যে এই কারসাজি করে
এখান থেকে হচ্ছে বড় অংশ নগদে নিয়ে নেয় এবং হচ্ছে অল্প একটা অংশ যে ব্যাংকে আমাদের নিয়ে দেশের নেবে, এটা আসলে পেশাজীবীদের, বিশেষ করে দমন করা খুব কঠিন। চিকিৎসকদের, আমাদের দেশের যে সমস্ত পেশাজীবী আছে তাদের মধ্যে চিকিৎসক, আইনজীবী, তাদের ক্ষেত্রে এরকম অভিযোগ কিন্তু রয়েছে যে একজন চিকিৎসক উনি হয়তো ফিস নিচ্ছেন 1,000 টাকা বা 1,500 টাকা, কিন্তু উনি আসলে সেটা প্রকাশ করার বেলায় উনি হয়তো বলেন যে উনি চেম্বার করেন এবং উনি হয়তো দৈনিক 50 জন রোগী দেখেন, সেখানে উনি ফিস নেন 500 টাকা করে, কিন্তু উনি হয়তো 1,000 টাকা করে নেন না, বাকি 500 টাকা করে হয়তো উনি ওইভাবে ঘোষণা দেন না। আইনজীবীদের বেলায়ও কিন্তু আমরা এই ধরনের অভিযোগ শুনি, এবং আইনজীবীরা তো এক একটা মামলাতে অনেকেই অনেক বড় বড় অঙ্কের টাকা নেন এবং সেগুলো নগদ লেনদেনই বেশিরভাগ ক্ষেত্রে হয়, এরকমই আমরা শুনি। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনি বললেন যে সরকার উন্নয়ন কর্মকাণ্ডে মনোযোগ দিচ্ছে এবং বাড়তি যে মানে ব্যয়ের পরিকল্পনা সরকার করছে তার বড় অংশ 1,00,000 কোটি টাকার কথা আপনি বললেন যে উন্নয়ন খাতের জন্যই সেটা নেওয়া হচ্ছে। এখন যে সংশোধিত বাজেটের উন্নয়ন পরিকল্পনা বা ব্যয় ধরা হয়েছে তার তুলনায় আগামী বাজেটে 1,00,000 কোটি টাকা বাড়ছে। সরকার আসলে উন্নয়ন খাতে কোথায় কোথায় বিশেষ মনোযোগ দিচ্ছে? দেখেন যে এই সরকার হচ্ছে মাত্র নির্বাচিত হয়েছে এবং তাদের একটা বিস্তর নির্বাচনী ইশতেহার আছে এবং তারা নির্বাচনী ইশতেহারে বিভিন্ন ধরনের অঙ্গীকার করেছে। তো সেই অঙ্গীকারগুলিকেই তারা হচ্ছে বাস্তবায়ন করবে এবং সরকার এখানে যেটা হচ্ছে যে তারা ব্যবসা বিনিয়োগকে সহজ করবে, এরকম সেক্টরে তারা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসটা করতে চায়। বিশেষ করে আপনি দেখেন যে আমাদের যে জ্বালানি সিকিউরিটি, আমরা এই ইরান যুদ্ধের সময় একবার হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় দেখেছি, আবার এখন হচ্ছে ইরান যুদ্ধের সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে জ্বালানির সিকিউরিটির তে খুব একটা ইনভেস্টমেন্ট হয় নাই। কিন্তু আমরা আমাদের সক্ষমতা থাকলেও, আমরা হচ্ছে আমাদের ডলার থাকলেও আমরা বেশি হচ্ছে গ্যাস আমদানি করতে পারছি না, আমাদের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার নেই। আমরা হচ্ছে ওই যে রাশিয়ার যে সস্তা ক্রুড অয়েল আমরা বা অন্যান্য মিডল ইস্টের এই কয়েকটা দেশ ছাড়া আমরা অন্য জায়গা থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করে আমাদের ইস্টার্ন রিফাইনারিতে রিফাইন করতে পারছি না, কারণ এটা অনেক পুরাতন, এরা হলো সব ধরনের ক্রুড রিফাইন করতে পারে না। ফলে এসব জায়গায় হচ্ছে সরকার ইনভেস্টমেন্টে যাবে, হয়তো এই বাজেটেই অনেক বড় প্রকল্প নেবে সেটা আমরা বলছি না, কিন্তু সরকার যেহেতু তার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস তে হচ্ছে বরাদ্দ 1,00,000 কোটি টাকা বাড়াচ্ছে, এই 1,00,000 কোটি টাকা তো সে বাংলাদেশ মানচিত্রের মধ্যেই সে ব্যয় করবে। এবং আপনি জানেন যে গত আওয়ামী লীগ সরকারের সময় বা ইন্টারিম গভর্নমেন্টের সময় যে প্রজেক্টগুলি নেওয়া হয়েছে, এখন এই বর্তমান সরকার কিন্তু সেগুলি সবকটা যাচাই বাছাই করতেছে যে এর মধ্যে কোনগুলি বর্তমান সরকার রিলেভেন্ট মনে করে তারা সেগুলি রাখবে, বাকিগুলো রাখবে না, না রেখে তারা ওখানে নতুন নতুন প্রকল্প নিবে। এবং এই বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে কিন্তু কয়েকটা মেগা প্রকল্প হচ্ছে আপনার একনেকে অনুমোদন পেয়েছে। আপনি জানেন যে এর মধ্যে হচ্ছে গঙ্গা ব্যারেজ আছে এবং আরও বেশ কিছু বড় বড় প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে, যেটা হচ্ছে হয়তো খুব আগামী কয়েক মাসের মধ্যেই একনেকে উঠবে। এবং এটা অনেকে যেটা হচ্ছে মনে করে যে আপনার নির্বাচিত সরকার তারা দেশের জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে অবকাঠামো উন্নয়ন প্রকল্প একদিকে গ্রহণ করে, প্লাস হলো আরেকটা জিনিস তারা করতে চায়, এটা প্রত্যেকটা সরকার, একটা হচ্ছে যে তার যে 5 বছর মেয়াদ এই সময়কালে সে উন্নয়নের একটা সিম্বল রেখে যেতে চায়। আপনি যদি সেই 1996 সাল থেকে দেখেন, তখন থেকে দেখবেন যে 1996 সালে বিএনপি সরকার তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, তার আগে হচ্ছে বিএনপি সরকার ছিল। বিএনপি সরকার এসে তারা যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেল, আওয়ামী লীগ এসে সেটা হচ্ছে কমপ্লিট করলো এবং তখনকার প্রত্যেকটা সরকারই কিন্তু পদ্মা সেতু নির্মাণ করবে অঙ্গীকার করেছে। এবং আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারা বেশ কিছু পদ্মা সেতু সব বেশ কিছু মেগা প্রকল্প করছে। ফলে এই সরকারও হচ্ছে তাদের উন্নয়নের একটা চিহ্ন হিসেবে, স্মারক হিসেবে তারাও হচ্ছে মেগা প্রকল্প নেবে এবং বাংলাদেশে কিন্তু সেটার প্রয়োজন আছে। এখন আপনি দেখেন যে ঢাকা চট্টগ্রাম যে আমাদের 4 লেন, এটা দিয়ে তো আসলে দেশের ইকোনমি রান করতে পারে না। এটা আমাদের ইকোনমির লাইফ লাইন একটা সড়ক, দেশের প্রধান বন্দরের সাথে রাজধানীর যে সংযোগ। এবং এখন সরকার হচ্ছে পরিকল্পনা করছে এটাকে হচ্ছে আপনার 6 লেন করা অথবা হচ্ছে পুরাটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা। আর দুটা প্রজেক্ট 2 ডিভিশন কাজ করছে, যে কোনো একটা হয়তো সরকার অ্যাপ্রুভ করবে। প্লাস হলো যে সরকার আরও কিছু এমআরটি লাইন তারা হচ্ছে, যেগুলি আওয়ামী লীগ সরকারের সময় হচ্ছে পরিকল্পনা ছিল, এখন তারা করতেছে। তবে এই মুহূর্তে যেহেতু মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আমাদের অর্থনীতিতে এক ধরনের হচ্ছে দুর্বল হয়ে পড়ছে অর্থনীতি,
প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট নাই, রেভিনিউতে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমাদের পূরণ হবে সেটা আমরা আশা করতে পারি না। ফলে সরকারকেও এই সময় হচ্ছে বড় ইনভেস্টমেন্টে আসলে যাওয়া উচিত না। সামগ্রিকভাবে দেশের ম্যাক্রো ইকোনমিটা স্থিতিশীল রাখা, মূল্যস্ফীতিটা একটু চেকের মধ্যে রেখে, নিয়ন্ত্রণের মধ্যে রেখে দেশের সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়া, প্লাস তারা যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, হেলথ কার্ড শুরু করছে, সেগুলো যদি বাস্তবায়ন করে তাহলে আমার মনে হয় ভালো হবে। এখানে আমি আরেকটা পয়েন্ট বলবো, যে জিনিসটা আসলে আরও অনেক আগেই দরকার ছিল, বিএনপির ইশতেহারে আছে এবং তারা সেই ইশতেহার অনুযায়ী আগামী বাজেটে তারা পদক্ষেপ নিচ্ছে বলে আমার মনে হয়েছে অর্থ মন্ত্রণালয়ের কিছু বিভিন্ন ডকুমেন্ট দেখে, যে তারা হচ্ছে স্বাস্থ্য খাতে আসলে ব্যাপক গুরুত্ব দিতে চাচ্ছে বিএনপি সরকার। এবং এবছর আগামী অর্থ বছরের বাজেটে তারা স্বাস্থ্য খাতে বিনিয়োগ অনেক বাড়াচ্ছে, মানে বরাদ্দর পরিমাণ অনেক বাড়াচ্ছে। আপনি যদি আমাদের যে প্রাক্কলিত এডিপিটা দেখেন, যে গত চলতি অর্থ বছরে স্বাস্থ্য খাতের যে বরাদ্দ ছিল এডিপিতে, তাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবস্থান ছিল টপ থেকে বটমে গেলে 15 নম্বরে। আচ্ছা, মানে সবচেয়ে বেশি তো হচ্ছে এলজিআরডি বা হচ্ছে সড়ক, বিদ্যুৎ এরা থাকে। তো এভাবে পর্যায়ক্রমে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল 15 নম্বরে, এবং এবছর হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় 6 গুণ বেড়ে এটা তৃতীয় পর্যায়ে চলে আসছে। এবং আমরা দেখছি কিছু ডকুমেন্টে যে ডেভেলপমেন্ট এবং অপারেটিং দুটা মিলিয়েই হচ্ছে স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ অনেক বাড়ছে, এবং সবচেয়ে বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর মধ্যে টপ 3-4-এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে। সরকার যে তার কোন কোন খাতে অগ্রাধিকার দিবে, এরকম সরকারের কতগুলো পয়েন্ট আছে, সেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রাখা, এবং এর পাশে আছে যে হচ্ছে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া। এটা যেমন আছে, আর্থিক খাতে হচ্ছে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা আছে। এবং সবচেয়ে যেটা ভালো, আমরা গত 18 মাস দেখেছি যে আসলে দেশে যে বাউল বা হচ্ছে এই যে খেলাধুলা, এগুলোর উপরে যে ধরনের নিষেধাজ্ঞা বা দমনপীড়ন ইন্টারিম সরকার, ইউনূস সরকারের সময় ছিল, বিএনপি সরকার সেখান থেকে হচ্ছে বেরিয়ে আসছে। এবং আপনি দেখছেন যে গতকাল পয়লা বৈশাখ যে উদযাপন হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটা উদযাপন করেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি ইতিমধ্যে অ্যাথলেটদের জন্য হচ্ছে আর্থিক অনুদান বা প্রণোদনা দিয়েছেন, ঘোষণা করেছেন, এবং উনি হচ্ছে সারা দেশে খেলাধুলাকে উৎসাহিত করছেন। এবং এই যে বাজেটের যে অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে, সেখানে কিন্তু এই জিনিসটা আছে যে তারা খেলাধুলা, সঙ্গীত, শিল্প, চলচ্চিত্র এগুলিকে বিকাশের মাধ্যমে সৃজনশীল অর্থনীতির এটা হচ্ছে বিকাশ করতে চায় বিএনপি সরকার, এবং সেটাও আমরা হয়তো আগামী বাজেটে দেখতে পাবো। ধন্যবাদ জনাব আবুল কাশেম আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে সরকার আগামী অর্থ বছরের বাজেটে কি চিন্তাগুলো করছে। আপনারা নিশ্চয়ই জানেন, বাজেট হচ্ছে একটি অর্থ বছরে সরকার কি আয় করবে এবং কোথায় কোথায় সেই অর্থ ব্যয় করবে তার একটি পরিকল্পনা। আমরা আবুল কাশেমের কাছ থেকে সেই পরিকল্পনা শুনলাম। আমরা বিশেষত শুনলাম, শেষের দিকে আবুল কাশেম বললেন যে অর্থনীতি আসলে খুব ভালো পরিস্থিতির মধ্যে নেই, বিনিয়োগে এক ধরনের মন্দা যাচ্ছে, কর্মসংস্থানও কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। উনি বেশ কিছু ভালো পরিকল্পনার কথা বললেন, যে সরকার সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে চান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চান, স্বাস্থ্য খাতে গুরুত্ব দিচ্ছে, পাশাপাশি কর্মসংস্থান যাতে সৃষ্টি হয় সেজন্য বিনিয়োগকে উদ্বুদ্ধ করার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। আমরা এগুলো সব কিছুই চাই। আমরা চাই সরকার এমনভাবে এই নীতি পরিকল্পনাগুলো প্রণয়ন করবে যাতে আমাদের বিনিয়োগ উদ্বুদ্ধ হবে, পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।